একটি বছর সাতেকের ছেলে পাঠশালায় অপর এক ছাত্রকে মারার অভিযোগে শিক্ষক মহাশয় ডেকে পাঠালেন তাকে। শিক্ষক কেন মেরেছো প্রশ্ন করায় শটান উত্তর এলো, মহাশয়, আমি জাতিতে সিংহ, জাতীয় স্বভাব ত্যাগ করতে পারিনি, তাই একে মেরেছি। জমালয়ের থেকেও ভয়ানক পাঠশালায় এমন দুঃসাহসিক মন্তব্য শুনে শিক্ষক মহাশয় বুঝেছিলেন সিংহবাড়ির এই ছেলেটি মোটেই সাধারণ কেউ হতেই পারে না। বাঙালি, বিশেষত কলকাতার বাঙালি তখন এক অদ্ভুত সময়ে দাঁড়িয়ে। একদিকে বাবুদের বিলাসিতা এবং স্বেচ্ছাচারে আক্রান্ত সমাজ, অপরদিকে হিন্দু সমাজের প্রতিটি পদক্ষেপ নির্ধারিত হচ্ছে টিকিধারীদের বিধান অনুসারে। এমত অবস্থাতেই সিংহবাড়ির দুষ্টু কিশোর থেকে ধীরে ধীরে তারুণ্যের জোয়ারে ভাসলেন আমাদের এই গল্পের মূল চরিত্র কালীপ্রসন্ন সিংহ ওরফে কলকাতার হুতম পেঁচা। কালীপ্রসন্ন সিংহ বলতেই আমাদের মাথায় আসে হুতম পেঁচার নকশা অথবা মহাভারতের বঙ্গানুবাদ। তবে তিনি কি শুধু এটুকুতেই সীমিত? অবশ্যই নয়। আজ তারই জীবনের অজানা অনেক কিছু জানবো বিশিষ্ট শিক্ষিকা শ্রীমতী সুতপা রায়চৌধুরীর কাছ থেকে। কালীপ্রসন্ন সিংহ 19 শতকের বাংলার সমাজ জীবনের এমন এক ভাষ্যকার, যার ব্যক্তিত্বের নানা স্তর স্বল্প পরিসরে লিপিবদ্ধ করা সত্যি দুষ্কর। এই মানুষটি একাধারে সমাজকর্মী, সাংবাদিক, লেখক এবং সমাজদ্রষ্টা। সেই সাথে প্রশংসনীয় এই মানুষটির প্রতিবাদী চরিত্র, যা একটি ছোট্ট দৃষ্টান্ত লক্ষ্য করা যায় 1861 সালে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন জেমস লং। স্বাভাবিকভাবেই তিনি রাজরোষে পড়েন এবং তার জরিমানা হয় 1000 টাকা এবং কারাবাস। স্বয়ং কালীপ্রসন্ন সিংহ সেই জরিমানার সমস্ত অর্থই তার নিজের তহবিল থেকে প্রদান করেছিলেন। এই দুর্দণ্ড প্রতাপ ব্যক্তিত্বশালী মানুষটি শুধু ইংরেজদের বিচার ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছেন তা নয়, এর অঙ্গ হয়ে তিনি একে শোধরাতেও চেষ্টা করেছেন। মাত্র 23 বছর বয়সে তিনি অবৈতনিক ম্যাজিস্ট্রেট এবং জাস্টিস অফ পিস নিযুক্ত হন এবং সেই আসনে বসেই দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তিনি নিজের বন্ধু স্থানীয় বর্ধমানের মহারাজা মহাতাব চাঁদের বিরুদ্ধে রায় দিতেও পিছপা হননি। টেরিটি বাজার অপরিষ্কার করার অপরাধে মহারাজের বিরুদ্ধে কালীপ্রসন্ন রায় দিলেন, বাজারের সব ময়লা পরিষ্কার না হওয়া পর্যন্ত প্রতিদিন মহারাজকে 50 টাকা করে জরিমানা দিতেই হবে। তার এই প্রতিবাদী সত্তা তাকে বাঙালির সমস্ত হৃদয়ে এক শ্রদ্ধার আসনে আশ্বস্ত করেছে। এই মানুষটির একাধারে ছিলেন সাংবাদিক, লেখক, সমাজকর্মী এবং সংগঠক। বস্তুত তার এই বহু রঞ্জিত ব্যক্তিত্বের নানা দিক স্বল্প পরিসরে ধরার এটি একটি প্রয়াস মাত্র। প্রথমেই আসি তার জীবনের এক বহু চর্চিত মজার ঘটনায়। লোকমুখে প্রচারিত ছিল যে কালীপ্রসন্ন নাকি ব্রাহ্মণ পণ্ডিতদের বশ করে তাদের টিকি ক্রয় করছেন এবং সেটি তিনি তার আলমারিতে সাজিয়ে রেখেছেন। তবে এই গল্পটি অতিরঞ্জিত। আসল ঘটনাটি এই রকম। কালীপ্রসন্নের বাড়িতে একবার কি এক ব্রত পালন চলছে। সেই উপলক্ষে এক ব্রাহ্মণকে গাভী দান করা হয়েছে, কিন্তু জমিদারের কাছে খবর এলো পথে যেতে যেতে সেই গাভী নাকি তিনি কসাইকে বিক্রি করে দিয়েছেন। এর শাস্তি স্বরূপ ওই ব্রাহ্মণকে ডেকে নিজের হাতে তার টিকি কেটে নেন জমিদার মশাই।
বঙ্গজীবনের প্রত্যেকটি অঙ্গেই সমানভাবে বিচরণ করতেন এই মানুষটি। তা সে সাহিত্য হোক বা নাট্যশিল্প, কৃষিকাজ হোক বা যে কোনো ক্ষেত্রেই সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। বঙ্গভাষার অনুশীলনের জন্য তিনি তৈরি করেন একটি ডিবেটিং ক্লাব, যা পরে বিদ্যোৎসাহিনী সভা নামে পরিচিত হয়। এই বিদ্যোৎসাহিনী সভা ভাষা ও সাহিত্যের প্রতি দায়বদ্ধতার কারণে নানা প্রতিযোগিতার আয়োজন করত, যা বিশেষ করে প্রবন্ধ প্রতিযোগিতা। 19 শতকের মাঝামাঝি হওয়া এই সমস্ত প্রতিযোগিতার পুরস্কার মূল্য ছিল 200-300 টাকা। বস্তুত যার সবটাই বহন করতেন কালীপ্রসন্ন সিংহ নিজেই। তবে এই প্রতিযোগিতার আয়োজনই নয়, সমাজের এমন অনেক বিতর্কিত অথচ প্রয়োজনীয় কিছু গ্রন্থ, যার পাশে দাঁড়াতেও তিনি পিছপা হননি। উদাহরণস্বরূপ বলা যায় মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যের যখন বিরূপ সমালোচনায় সমস্ত সমাজ মুখর, সেই সময় তিনি এর পাশে দাঁড়িয়ে লিখলেন, বাংলা সাহিত্যে এমন কাব্য যে লেখা হতে পারে তা বোধহয় স্বয়ং সরস্বতীও জানিতেন না। শুধু তাই নয়, সেই সময় মেঘনাদ বধ কাব্যের যখন মুণ্ডপাত করছে সমগ্র সমাজ, তখন তিনি এক মঙ্গল সন্ধ্যায় মাইকেল মধুসূদনকে সংবর্ধিত করলেন বিদ্যোৎসাহিনী সভায় আহ্বান করে। শুধু তাই নয়, এর পাশাপাশি তৎকালীন বিতর্কিত নাটক নীল দর্পণের 2য় সংস্করণ বিনামূল্যে জনগণের মধ্যে বিতরণ করলেন, যা যতটা না স্বদেশের জন্য, হয়তো কিছুটা তার নাট্যপ্রেমের জন্য বটে। এই নাট্যপ্রেমী মানুষটির নাট্যপ্রেম বুঝতে গেলে ফিরে যেতে হবে 1857 সালে। এই বছরটি ভারতবর্ষের ইতিহাসে সিপাহী বিদ্রোহের সূত্রপাতের বছর হিসেবে চিহ্নিত, কিন্তু পাশাপাশি বাংলা থিয়েটার জগতেও এটি একটি ঐতিহাসিক বছর। কারণ এই বছর পরপর 3টি নাট্যশালা প্রতিষ্ঠিত হয়। প্রথমটি কলকাতার সিমলায় আশুতোষ দেবের বাড়িতে, দ্বিতীয়টি রামজয় বসাকের চরকডাঙ্গার বাড়িতে এবং তৃতীয়টি স্বয়ং বাবু কালীপ্রসন্ন সিংহের বাড়িতে। তৎকালীন সমাজে নাটক ও যাত্রার মাধ্যমে সামাজিক জ্ঞান বৃদ্ধির কাজটিও কালীপ্রসন্ন সিংহ নিজের হাতেই তুলে নিয়েছেন। সেই কারণেই তিনি বিদ্যোৎসাহিনী মঞ্চ প্রতিষ্ঠা করেন, যেখানে প্রথম মঞ্চস্থ হয় বেনি সংহার নাটক এবং কালীপ্রসন্ন সিংহ স্বয়ং তাতে অভিনয় করেন। এরপর 1857 সালে তিনি কালিদাসের সংস্কৃত নাটক বিক্রমোর্বশীয় অনুবাদ করেন এবং 1858 সালে রচনা করেন সাবিত্রী সত্যবান নাটক। এই 2টি নাটকই বিদ্যোৎসাহিনী সভায় মঞ্চস্থ হয় এবং স্বয়ং কালীপ্রসন্ন মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। তৎকালীন প্রখ্যাত বুদ্ধিজীবী রাজা রাজেন্দ্রর মিত্রের সম্পাদনায় তিনি পর্যায়ক্রমে 3টি সাময়িকী প্রকাশ করেন: বিদ্যোৎসাহিনী পত্রিকা, সর্বতত্ত্ব পত্রিকা এবং বিবিধার্থ সংগ্রহ, এবং নিজের সম্পাদনায় কিছুদিন পরিদর্শক নামে এক দৈনিক পত্রিকাও প্রকাশ করেন। প্রখ্যাত হিন্দু পেট্রিয়ট পত্রিকা যখন অর্থাভাবে প্রায় বন্ধের মুখে, তখন স্বয়ং কালীপ্রসন্ন সিংহ এগিয়ে এসেছিলেন সেই পত্রিকাটিতে প্রকাশটাকে অব্যাহত রাখতে। কালীপ্রসন্ন সিংহের অনবদ্য অবদান, যা বাংলা সাহিত্যের চলিত গদ্যকে ব্যবহার উপযোগী করে তুলেছে, তা হলো তার হুতম পেঁচার নকশা। এই নকশা বস্তুত সমাজের
একটি দলিল, যে নকশায় তিনি হুতম প্যাঁচার শানিত ব্যঙ্গ দৃষ্টি নিয়ে সমাজের সমস্ত অসঙ্গতিগুলোকে ব্যঙ্গের মোড়কে পাঠকের সামনে উপস্থিত করেছেন। বস্তুত এই হুতম প্যাঁচার নকশায় সমাজের সকল স্তরের মানুষই বিধৃত হয়েছে, কিন্তু মূলত তার ব্যঙ্গের অস্ত্রে শানিত হয়েছে আজব শহর কলকাতার হঠাৎ বাবু গোষ্ঠী। এই হঠাৎ বাবু গোষ্ঠী সমাজের গ্লানি মন্থনে যে অপভূমিকা গ্রহণ করেছিল তারই যেন অনবদ্য দলিল তিনি তুলে ধরলেন হুতম প্যাঁচার নকশায়। সমাজচিত্র বর্ণনায় বা লোক জীবনের প্রাত্যহিক বিবরণে চলিত ভাষার যে সার্থক প্রকাশ মাধ্যম হতে পারে তারই প্রথম স্বীকৃতি এই হুতম প্যাঁচার নকশা। কলকাতার ভাষা যে আগামী বাংলা সাহিত্যের অন্যতম অবলম্বন হবে, এই গ্রন্থ যেন তারই আভাস দেয়। হাস্য কৌতুক বা ব্যঙ্গ বিদ্রুপ প্রয়োগে চলিত গদ্যের উপযোগিতা সেদিনই প্রমাণিত হয়েছিল। একদিকে যেমন চলিত গদ্য ভাষাকে সমাজচিত্র বিবরণের ক্ষেত্রে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন, ঠিক সেইভাবেই আর একদিকে শানিত অস্ত্রে তিনি তুলে ধরেছেন সমাজের বাবু গোষ্ঠীর দোষ গুণ অপব্যবহারের প্রতিটি স্তরকে। এমনকি যে ব্রাহ্মণদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সেই ব্রাহ্মণদের দ্বিচারিতাকেও তিনি তুলে ধরতে পিছপা হননি। তিনি প্রশ্ন করতে ছাড়লেন না, আজকাল ব্রাহ্ম ধর্মের মর্মবোঝা ভার, বাড়িতে দুর্গোৎসবও হবে, আবার ফি বুধবার সমাজে গিয়ে মরা কান্নাও কাঁদতে হবে। এই দ্বিচারিতা কালীপ্রসন্ন সিংহকে আহত করেছিল। আসলে ধর্ম নিয়ে নয়, এর ব্যবহারের নানা ত্রুটি বিচ্যুতি নিয়েই তিনি আপত্তি তুলেছিলেন। হুতম প্যাঁচার নকশা, যা বাংলা সাহিত্যের এক অনবদ্য গ্রন্থ, শুধু সেই রচনা করেই কালীপ্রসন্ন সিংহ ক্ষান্ত হননি। তার পাশাপাশি আর এক কীর্তি যা আজও স্মরণীয়, তিনি বাংলা সাহিত্যের অন্যতম গ্রন্থ হিসেবে মহাভারতের বঙ্গানুবাদ করেছেন। তবে এই অনুবাদে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ আরো 7 জন পণ্ডিত। মোট 17টি খণ্ডে প্রকাশিত হয় এই মহাভারতের বঙ্গানুবাদ, যা নিজ দায়িত্বে 51,000 কপি স্বয়ং কালীপ্রসন্ন সিংহ বিনামূল্যে বিতরণ করেছিলেন। শ্রদ্ধেয় এই ব্যক্তিত্ব সত্যি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় এক মানুষ। বস্তুত এই মানুষটির সাহিত্য প্রতিভা, ভাষার প্রতি দায়বদ্ধতা, সমাজের বিভিন্ন অসঙ্গতিকে তুলে ধরা, ঠিক তার পাশাপাশি লক্ষ্য করা যায় সমাজ সংস্কারের জন্য এগিয়ে আসা। বস্তুত তার যে কোনো কাজেই জনগণই ছিল প্রধান লক্ষ্য। তাই সেই জনগণের জন্য যারা কাজ করেছেন তাদের প্রতি তার কৃতজ্ঞতার শেষ ছিল না। উদাহরণস্বরূপ বলা যায়, বিধবা বিবাহের সপক্ষে দাঁড়ানোর পাশাপাশি কৌলিন্য প্রথা, বহু বিবাহের বিরুদ্ধেও বিদ্যাসাগর যে আন্দোলন গড়ে তুলেছিলেন তাতেও সক্রিয় মদত জুগিয়েছিলেন এই ব্যক্তিত্ববান মানুষটি। বিদ্যাসাগরের দেওয়া তালিকা অনুযায়ী শুধুমাত্র হুগলি জেলাতেই 76টি গ্রামের 133 জন কুলীনের স্ত্রীর সংখ্যা ছিল 2151। পূর্ববঙ্গের বিক্রমপুরের 652 জন কুলীনের স্ত্রীর সংখ্যা 3588। এই সমস্ত কিছুর বিরুদ্ধে কালীপ্রসন্ন সিংহ বিদ্যোৎসাহিনী পত্রিকায় প্রবন্ধ লিখলেন। শুধু তাই নয়, পাশাপাশি এই প্রথা আইন করে বন্ধ করার জন্য আর্জিপত্র পাঠানোর ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি সরব হলেন বাল্য বিবাহের বিরুদ্ধে, শানিত ভাষায়
তিনি সিদ্ধান্তে আসেন বস্তুত এই প্রথা বা অভ্যেস নানা অনিষ্টের মূল, আর এই মৌল সমস্যার শিকড় কোনখানে সেই প্রসঙ্গে তার কটাক্ষ বৈদিক মহাশয়রা বোধহয় গর্ভেই বিবাহের সম্বন্ধ স্থির করেন। 19 শতকে ক্ষণ জন্মা এই মানুষটি, যার আয়ুষ্কাল মাত্র 30 বছর, তিনি সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছেন যে সমাজকে শুধরে দিতে গেলে একদিকে সমাজ দ্রষ্টা হওয়া প্রয়োজন, সমাজ সংস্কারক হওয়া প্রয়োজন, দরদি হৃদয় থাকা প্রয়োজন, এবং সর্বোপরি যেটি প্রয়োজন সমাজকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা। জীবনের এই স্বল্প পরিসরে তিনি বাংলার সাহিত্য, সমাজ, নাট্যমঞ্চ, বস্তুত সমস্ত পাঠককুলের হৃদয়কে যেভাবে জাগরিত করেছেন তা হয়তো আমরা আজকের শতকে দাঁড়িয়ে বিস্মৃত প্রায়। কিন্তু এই মানুষগুলি যারা সমাজে নীরবে স্বল্প সময়ে সমাজকে ঋদ্ধ করেছেন, তাদের সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা চিরকাল থাকা উচিত।